মনে আছে লাস্ট ডে আপনি যখন শেষ হচ্ছিল পার্লামেন্ট আপনি বলেছিলেন কি আপনি একটা গ্রাম থেকে এসে সোনিয়া গান্ধী আপনাকে লোকসভা নেতা বানিয়েছিলেন, আপনি অনেক কিছু পেয়েছেন এই পার্টির থেকে, কিন্তু একটা দুঃখের খবর রয়েছে কি এই ইলেকশনে আপনি পরাজিত হয়েছেন। সেক্ষেত্রে কংগ্রেস যেখানে এত অ্যাসেন্ডিং, অধিক তার ডিক্লাইন কেন হলো? দেখুন, বহরমপুরের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমার জয় নিশ্চিত ছিল। রামনবমীর উৎসব পর্যন্ত আমার জয় নিশ্চিত ছিল, আর সেটা মমতা ব্যানার্জি বুঝেছিলেন এবং বুঝে তার প্রয়োজন হয়েছিল একটা দাঙ্গা করার। সেখানকার পুলিশ, তৃণমূলের এমএলএ সে খোলা মঞ্চে বলছে যে 70% মুসলমান বাস করে, 30% হিন্দুকে কেটে জলে ফেলে দেওয়া যাবে। এবং এই পরিকল্পনা করলো মমতা ব্যানার্জি রামনবমীর দিন থেকে, কারণ তিনি দেখলেন অধীর চৌধুরীকে হারাতে এই মুহূর্তে দাঙ্গা করাটা জরুরি। এবং দাঙ্গা করার পরেই আমার লোকসভা কেন্দ্রে হিন্দু এবং মুসলমানের মধ্যে তার দলেরই যারা পেশাদার প্রচারক, যাদেরকে কেউ চিনবে না জানবে না, তারা এবং তৃণমূল প্রচার করতে শুরু করলো মুসলমানরা এক কাট্টা হোক, আবার হিন্দুদেরকে গিয়ে বললো হিন্দু তোমরা এক কাট্টা হোক। দুটোই করছে টিএমসি পার্টি। তাই আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা ফল দেখলে বুঝতে পারছেন, মানুষ আলোচনা করলে বুঝতে পারবেন যে আমাকে হারানোর জন্য মমতা ব্যানার্জি আজ যে জঘন্য ষড়যন্ত্র করলেন তাতে আমি হারতে পারি, কিন্তু আমার রাজনীতি, আমার ভাবনা, আমার আদর্শ হারিয়ে যাবে না। মুর্শিদাবাদে বড় হয়েছি, হিন্দু মুসলমান সকলকে শ্রদ্ধা করে জীবনে বড় হতে শিখেছি, রাজনীতি করেছি। এই জিনিস মুর্শিদাবাদে ছিল না যেটা মমতা ব্যানার্জি আমদানি করলেন, সেটা হচ্ছে নির্বাচনে জিততে দাঙ্গা, হিন্দু মুসলমান দাঙ্গা করো। জায়গার নাম বলে দিচ্ছে শক্তিপুর, সেখানে দাঙ্গা করার পর পরিস্থিতি পাল্টাতে আরম্ভ করলো এবং তার পরিণামে আমার হার আজকে সম্ভব হলো। এবং তাই মমতা ব্যানার্জি এ বাংলায় তিনি যে কত বড় ভয়ঙ্কর খেলা খেলেছেন বহরমপুর লোকসভায়, সেটা আগামী দিনে মানুষ টের পাবে। তিনি দাঙ্গাকারী বলে আমি তাকে অভিযুক্ত করতে চাই। মমতা ব্যানার্জি, আপনি একটা নির্বাচন জেতার জন্য মুর্শিদাবাদে একটা দাঙ্গা করলেন। আমি মুর্শিদাবাদের মানুষের কাছ থেকে ছেড়ে চলে যাব না, আমি বহরমপুরের মানুষের কাছ থেকে ছেড়ে চলে যাব না। আপনি আমাকে যা খুশি করতে পারেন মমতা ব্যানার্জি, আমি আমার জায়গাতেই থাকবো। আপনাকে প্রমাণ করে দেবো আজ না হয় কাল যে আপনি একজন ভয়ঙ্করী, আপনি একজন দাঙ্গাকারী। একটা দাঙ্গার আশ্রয় নিতে হলো আপনাকে নির্বাচন জেতার জন্য, সাম্প্রদায়িক মেরুকরণ করতে হলো আপনাকে নির্বাচনে জেতার জন্য, এবং সেটা আপনি নির্বাচনের আগেই আপনি বলে দিয়েছিলেন এরপরে দাঙ্গা হলে আমি জানি না। এবং আপনার যে এমএলএ যে খোলা মঞ্চে বলছে যে 70% মুসলমান, 30% হিন্দুকে জলে ভাসিয়ে দিতে পারে, তার এই মন্তব্যের জন্য তাকে একটা আপনি তার বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাবও করেনি, একটা নিন্দাও করেনি। এক তো হলো সোনিয়া গান্ধীকে আবার পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান ইলেক্ট করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে একটা দাবি উঠছে পার্টির মধ্যে রাহুল গান্ধীর নামে আপনারা ইলেকশনে গেছিলেন, তার 2 ভারত জোড়ো যাত্রা সফল হয়েছে, কংগ্রেসের খুব ভালো ফল হয়েছে, সেক্ষেত্রে তাকেই লিডার অফ অপোজিশন করা হোক। আপনি কি এই দাবি থেকে ভালো দেবে আর কিছু হতে পারে না। আমি তো মনে প্রাণে চাইবো যে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হন। ব্যাপার হচ্ছে যে আজকে ভারতবর্ষে মোদীকে এইভাবে মোকাবেলা করে এই যে উত্থান কংগ্রেসের, তার নেতার নাম রাহুল গান্ধী, যিনি একদিকে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, আরেকদিকে মণিপুর থেকে মহারাষ্ট্র, কোথাও পদযাত্রা কোথাও বাস যাত্রা যেটা করেছিলেন, এটা ঐতিহাসিক এবং পৃথিবীতে এই ধরনের কোনো উদাহরণ আছে বলে আমার জানা নেই। তাই রাহুল গান্ধীর নেতৃত্বেই আজকে কংগ্রেসের এই উত্থান। সারা ভারতবর্ষের বিরোধী মুখ হিসাবে রাহুল গান্ধীর অবশ্যই উঠে আসা উচিত বলে আমি মনে করি, কারণ এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ সেটা মানতে আরম্ভ করেছে যে রাহুল গান্ধী বিরোধী দলের মুখ, রাহুল গান্ধী বিরোধী দলের সব থেকে সেই নেতা যিনি মোদীকে মোকাবেলা করে ভারতবর্ষকে মুক্ত করতে পারেন।